নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ মন ছুঁয়ে যাওয়া গল্প। গল্পটি আমার নয়, এটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তার অনুমতি নিয়ে আমি আপনাদের সাথে এই গল্পটি শেয়ার করছি। এই গল্পে আছে প্রেম, আছে টানাপড়েন, আছে নিষিদ্ধ ভালো লাগা। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন যে আমি মাঝে মাঝে আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি শেয়ার করি। এই গল্পেও গল্পের কোনো এক ফাঁকে আমি আমার সেই ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে আর পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে। গল্প শুরু হচ্ছে। তখন আমি সবেমাত্র কলেজ পাশ করেছি। গ্রামের এক ছিমছাম শান্ত পরিবেশ। আমাদের বাড়িটার পাশেই বড় বাড়িটা। সেখানে থাকতেন সুরঞ্জনদা আর তার স্ত্রী অনন্যা ভাবী। বয়স বছর ২৫ কি ২৬, কিন্তু আমার চোখে তিনি ছিলেন এক অপার্থিব সুন্দরী। লম্বা শ্যামলা বরণ, টানা টানা কাজল কালো চোখ আর ঠোঁটের কোণে সবসময় লেগে থাকা এক রহস্যময় হাসি। যখন তিনি প্রথমবার এলেন আমাদের পাড়ায়, তখন থেকেই আমার মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয়েছিল। সুরঞ্জন দা ছিলেন কিছুটা গম্ভীর প্রকৃতির মানুষ, প্রায়শই বাইরে থাকতেন কাজের সূত্রে। বাড়িতে প্রায় একা থাকতেন অনন্যা ভাবী। প্রথম প্রথম দেখতাম বারান্দায় দাঁড়িয়ে, কখনো কখনো তিনি চুল আঁচড়াতেন, কখনো জানলার ধারে দাঁড়িয়ে দূরের দিকে চেয়ে থাকতেন। আমি রোজ সকালে কাজে যাওয়ার সময় আর বিকেলে ফেরার পথে তার বাড়ির পাশ দিয়ে যেতাম। আমার হাঁটার গতি আপনা থেকেই একটু ধীর হয়ে যেত। একবার এক ভর দুপুরের রোদে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দেখলাম অনন্যা ভাবী তার বারান্দায় দাঁড়িয়ে। তিনি আমাকে দেখে একটু হাসলেন। সেই হাসিটা ছিল অন্যরকম। সেখানে এক ধরনের আমন্ত্রণ ছিল, এক ধরনের গোপন ভাষা ছিল, যা আমি তখনও বুঝিনি, কিন্তু আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠেছিল। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা অলিখিত সম্পর্ক তৈরি হল। কখনো তিনি রাস্তায় বেরোলে আমি তাকে দেখে একটু মাথা নোয়াতাম, তিনি হাসতেন। কখনো কখনো তিনি আমাকে ডেকে কিছু জিজ্ঞাসা করতেন, যেমন আজ বুঝি বাজারে গিয়েছিলে, বা তোমার কলেজে নতুন কি হচ্ছে। আমি খুব লজ্জা পেতাম, কিন্তু তার গলার স্বর আমার কানে অমৃতের মতো বাজত। আমার নিজের ঘরেই নিজের বিছানায় শুয়ে শুয়ে আমি তার কথা ভাবতাম, তার হাসির কথা, তার চোখের চাহনির কথা। আমি জানতাম এটা পাপ, অনন্যা ভাবে সুরঞ্জনদার স্ত্রী, কিন্তু মন আমার কে আটকাবে। এক বর্ষার দিনে তুমুল বৃষ্টি হচ্ছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ দেখলাম অনন্যা ভাবে তার বাড়ির বারান্দায়, তার হাতে একটা সাদা রুমাল। তিনি রুমালটা একবার আমার দিকে বাড়িয়ে ধরলেন, আবার নিজের দিকে টেনে নিলেন, বারবার। আমার মনে হলো তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু কি বলতে চাইছেন তা স্পষ্ট নয়। বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম আমি। এক অজানা রোমাঞ্চ আমার শরীর দিয়ে বয়ে গেল। মনে হলো এই বৃষ্টির রাতে এই রহস্যময় ইশারার অর্থ উদ্ধার করতেই হবে। পরের দিন আমি একটু সাহস করে তার বাড়ির দিকেই গেলাম। দুপুরবেলা। সুরঞ্জন দা বাড়িতে ছিলেন না। আমি তার বাড়ির গেটে দাঁড়িয়ে কিছুক্ষণ ইতস্তত করলাম। তারপর মনে জোর এনে বেল বাজিয়ে দিলাম। দরজা খুললেন অনন্যা ভাবী। তার চোখে মুখে এক অদ্ভুত আলো। তিনি আমাকে দেখে একটু অবাক হলেন না, যেন তিনি এই অতিথিরই অপেক্ষায় ছিলেন। এসো, খুব শান্ত নরম গলায় বললেন তিনি। আমি ভেতরে ঢুকলাম। ঘরটা খুব সুন্দর করে সাজানো, পারফিউমের হালকা গন্ধ। আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের দেশে ঢুকে পড়েছি। তিনি আমাকে বসতে বললেন, তারপর নিজে এসে বসলেন আমার মুখোমুখি। তুমি এসেছ, তিনি আবার বললেন, তার কণ্ঠে এক গভীর আবেগ। আমি শুধু মাথা নাড়লাম, কি বলবো বুঝতে পারছিলাম না। আমার সারা শরীর কাঁপছিল। কাল রাতে তুমি বৃষ্টিতে ভিজছিলে, তাই না? তিনি আমার দিকে তাকিয়ে জানতে চাইলেন। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আমার ইশারাটা কি বুঝতে পেরেছিলে? আমার হৃৎপিণ্ড জোরে জোরে ছুটতে লাগল। আমি শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম, সেই চোখ যা আমাকে সব সময় টানত। আমি ঠিক বুঝিনি, আমি কাঁপা কাঁপা গলায় উত্তর দিলাম। তিনি মুচকি হাসলেন, সেই হাসি যা আমাকে সবসময় আচ্ছন্ন করে রাখে। তারপর তিনি খুব আস্তে আস্তে, প্রায় ফিসফিস করে বললেন, আমি তোমাকে ডাকছিলাম। সেই দিনটা ছিল আমার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। তারপর প্রায়ই আমি তার বাড়িতে যেতাম। সুরঞ্জন দা যখন বাইরে থাকতেন তখন আমরা ঘণ্টার পর ঘণ্টা কথা বলতাম। কখনো তিনি আমার জীবনের গল্প শুনতেন, কখনো আমি তার। কিন্তু আসল আকর্ষণটা ছিল অন্য জায়গায়। আমাদের মধ্যে একটা সূক্ষ্ম টান তৈরি হয়েছিল। যখন আমরা পাশাপাশি বসতাম, তখন আমাদের হাত একে অপরকে স্পর্শ করত। সেই স্পর্শে এক আগুন ছিল, এক বিদ্যুৎ ছিল। একবার আমি যখন তার খুব কাছে বসেছিলাম, তখন তার মুখের একটা চুল আমার গালে এসে পড়ল।
আমি সেটিকে সরিয়ে দিতে গেলে আমার আঙুল তার গালের ওপর আলতো করে ছুঁয়ে গেল। সে এক অভূতপূর্ব অনুভূতি। আমার সারা শরীর কেঁপে উঠল। মনে হলো এই মুহূর্তটার জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে গভীর ভালোবাসা, গভীর আকাঙ্ক্ষা। আমি তার চোখের গভীরে ডুবিতে লাগলাম। তার নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আমাদের ঠোঁট একে অপরের খুব কাছাকাছি। মনে হলো এই বুঝি আমরা একে অপরের সবটুকু নিঃশ্বাস নিঃশেষ করে দেব। না, এটা ঠিক নয়, আমি ফিসফিস করে বললাম, যদিও আমার মন চিৎকার করে বলছিল হ্যাঁ, এটাই ঠিক। তিনি আমার দিকে আরও একটু ঝুঁকে এলেন। তার আঙুল আমার চুলে আলতো করে বিলি কাটতে লাগল। তাহলে কোনটা ঠিক বলো তো? তার কণ্ঠস্বর গভীর আবেগে কাঁপছিল। সেই রাতের কথা আমার আজও মনে আছে। সুরঞ্জন দা বাইরে ছিলেন। বাইরে তখন গভীর রাত। আমি তার বাড়িতে এসেছিলাম। তিনি দরজা খুলে আমাকে ভেতরে নিয়ে গেলেন। ঘরে টিমটিমে আলো জ্বলছিল। তিনি আমার দিকে এগিয়ে এলেন। তার শরীর থেকে ভেসে আসা মিষ্টি গন্ধ আমার নেশা ধরিয়ে দিচ্ছিল। তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। তার চোখ দুটোয় গভীর আকুতি। তিনি আমার হাত ধরলেন। তার স্পর্শে আমার সারা শরীর শিহরিত হয়ে উঠল। তিনি আমাকে আলতো করে নিজের দিকে টেনে নিলেন। আমরা একে অপরের খুব কাছে এসে দাঁড়ালাম। আমি তার চোখে চোখ রেখেছিলাম। সেই চোখে ছিল প্রেম, ছিল নিষিদ্ধ এক টান। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, তিনি ফিসফিস করে বললেন। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম। তিনি আমার কানের কাছে মুখ নিয়ে এসে বললেন, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তারপর তিনি আমার ঠোঁটে ঠোঁট রাখলেন। সে এক তীব্র গভীর চুম্বন। আমাদের মধ্যে সমস্ত দ্বিধা, সমস্ত ভয় নিমেষে উধাও হয়ে গেল। আমি তার আলিঙ্গনে নিজেকে সঁপে দিলাম। সেই রাত ছিল আমাদের। সেই রাত ছিল আমাদের গোপন অভিসারের। আমাদের এই সম্পর্ক চলতেই থাকল। প্রত্যেকবার যখন সুরঞ্জনদা বাড়ির বাইরে থাকতেন তখন আমরা দেখা করতাম। আমাদের ভালোবাসার মুহূর্তগুলো ছিল অত্যন্ত গোপনীয়, অত্যন্ত রোমাঞ্চকর। যখন আমরা একসাথে থাকতাম তখন মনে হতো যেন আমরা অন্য এক জগতে আছি। সেই জগতে শুধু আমরা দুজন আর আমাদের নিষিদ্ধ ভালোবাসা। একদিন আমি তার বাড়িতে গেছি। সুরঞ্জনদা তখন বাড়িতেই ছিলেন। আমি জানতাম এটা খুব ঝুঁকিপূর্ণ, কিন্তু অনন্যা ভাবি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আমি যখন তার বাড়ির গেটে পৌঁছেছি তখন তিনি ইশারায় আমাকে ভেতরে আসতে বললেন। আমি খুব সাবধানে ভেতরে ঢুকলাম। ভাবি তার ঘরে। তার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা। তিনি আমাকে দেখে হাসলেন। চলে এসেছ? আমি মাথা নাড়লাম। কিন্তু দাদা তো বাড়িতে। জানি। তিনি মুচকি হেসে বললেন, তুমি ভয় পেও না, উনি ঘুমোচ্ছেন। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে কাছে টেনে নিলেন। আমাদের ঠোঁট আবার মিলিত হলো, কিন্তু এবার আমাদের রোমাঞ্চ ছিল অনেক বেশি, অনেক তীব্র, কারণ আমরা জানতাম আমরা এক চরম ঝুঁকিপূর্ণ কাজ করছি। হঠাৎ দরজায় একটা শব্দ হলো। কে যেন দরজা ঠেলছে। আমরা চমকে উঠলাম। অনন্যা ভাবি আমার হাত চেপে ধরলেন। তার চোখ ভয়ে বিস্ফারিত। কে? তিনি ফিসফিস করে জানতে চাইলেন। দরজাটা আস্তে আস্তে খুলতে লাগল। সেই আলোয় আমি দেখলাম সুরঞ্জন দা দাঁড়িয়ে আছেন। তার চোখে মুখে রাজ্যের বিস্ময় আর অবিশ্বাস। তিনি আমাদের দুজনকে একসাথে দেখে স্তব্ধ হয়ে গেলেন। সেই মুহূর্তে আমার মনে হলো আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমাদের সাজানো সব স্বপ্ন, সব গোপন মুহূর্ত, সব কিছু এক নিমেষে শেষ হয়ে গেল। সুরঞ্জন দা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলেন। তার মুখটা থমথমে। অনন্যা ভাবি আমার হাতটা আরও শক্ত করে ধরে রইলেন। আমার সারা শরীর কাঁপছিল। কি হবে এখন? কি হতে পারে এর পরিণতি? সুরঞ্জন দা আমার দিকে তাকালেন। তার চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার নীরবতা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তারপর তিনি অনন্যা ভাবির দিকে তাকালেন। তাদের দুজনের মধ্যে কোনো কথা হলো না, কিন্তু সেই নীরবতাই যেন হাজারো কথার চেয়ে বেশি যন্ত্রণাদায়ক ছিল। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। আমি কি পালিয়ে যাব, নাকি এখানে দাঁড়িয়ে থাকব? সুরঞ্জন দা এবার আমার দিকে তাকালেন। তার চোখে সেই অচেনা দৃষ্টি। কে তুমি? তার কণ্ঠে চাপা ক্ষোভ, চাপা বেদনা। আমি উত্তর দিতে পারলাম না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইলাম। অনন্যা ভাবি এবার আমার হাত ছেড়ে দিলেন। তিনি সুরঞ্জন দার দিকে তাকালেন। তার মুখে এক অদ্ভুত শান্ত ভাব, কিন্তু সেই শান্ত ভাবের নিচে ছিল এক গভীর ঝড়। তুমি জানো কে এ? সুরঞ্জন দা অনন্যা ভাবির দিকে তাকিয়ে বললেন। অনন্যা ভাবি কোনো উত্তর দিলেন না। সেই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলল। আমি ভাবছিলাম আমার কি হবে, আমার কি জেল হবে, নাকি এই গ্রাম ছেড়ে পালাতে হবে? সুরঞ্জন দা আবার আমার দিকে তাকালেন। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। তোমার এই সাহসকে আমি শ্রদ্ধা করি, তিনি বললেন। তার কথাগুলো আমার কানে আরও বেশি ভয়ের সঞ্চার করল। এই কি তার প্রতিশোধ নেওয়ার পদ্ধতি, নাকি তিনি আমাকে কোনো ফাঁদে ফেলতে চাইছেন? আমি তার চোখের দিকে তাকিয়ে রইলাম। কি ভাবছেন তিনি?
কি করতে চলেছেন। তিনি এবার অনন্যা ভাবির দিকে ঘুরে বললেন, তুমি কি সবসময় এমনই ছিলে? অনন্যা ভাবি কোনো উত্তর দিলেন না। তখন আমি অনুভব করলাম সুরঞ্জন দা আমার খুব কাছাকাছি চলে এসেছেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আমার সারা শরীর আবার কাঁপতে লাগল। তিনি আমার মুখের কাছে এসে ফিসফিস করে বললেন, এই গল্পটা এখানেই শেষ নয়। তিনি আরও কি বলতে চেয়েছিলেন তা আমি শুনতে পাইনি, কারণ ঠিক সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমার ওপর এক বিশাল আঘাত এলো। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি চান আমি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি বলেছিলাম গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। তাই যারা সেই নাম্বারটি পেতে চান তারা কমেন্ট করে জানান যে আপনারা দ্বিতীয় পর্ব দেখতে চান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।